পেটে প্রচণ্ড ব্যথায় আক্রান্ত ফকিয়া আক্তারকে আনা হয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। 5 আগস্ট খুব সকাল থেকে এমন মুমূর্ষ অবস্থায় তিনি যখন মেঝেতে পড়েছিলেন, তখন দুপুর পর্যন্ত স্বজনরা দৌড়ঝাঁপ করেছেন ডাক্তার আর পরীক্ষা নিরীক্ষার পেছনে, কিন্তু ততক্ষণে আর বাঁচানো যায়নি 2 সন্তানের এই মাকে। সিট নাই, আমরা কত টাকা করতে করতে ডাক্তারের কথা জিজ্ঞাসা করতে করতে ডাক্তার নাই, কিচ্ছু নাই, টেস্ট কোনো কিছু এনে মনে করেন যে করায় না। টেস্ট থাকলে ওরা বাইরে থেকে করায়, আর মানুষের সান্ত্বনা দেয় যে আমরা প্রাথমিক চিকিৎসা করি, তাও তো করে না। ঠিকমতো চিকিৎসা না পাওয়ায় ফকিয়া আক্তারের স্বজনদের মতো অনেকের আক্ষেপ এখানে মিলিয়ে যায় বেদনার অশ্রুতে। হৃদরোগ বিভাগ থেকে ডায়ালিসিস ইউনিট, সবখানে শোনা যায় কান্নার রোল। পরিস্থিতি এমন যে এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ছাড়া বড় কিছু আর আশা করেন না টাঙ্গাইলের মানুষ। অথচ এটি 500 শয্যার আধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন এক বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল। আইসিইউ, হৃদরোগ, কিডনি ডায়ালিসিস সহ আধুনিক প্রায় সব সুবিধা রেখে 2022 সালে যা গড়ে তোলা হয় 650 কোটি টাকা ব্যয়ে। হাসপাতালে ভর্তি হয়তো কোনো বেনিফিটই নেই। মাঝে মাঝে নিয়ে যায় না, বিভিন্ন জায়গায় নিয়ে ওইখান থেকে রক্তটা ট্রান্সফার করে, কিন্তু ডায়ালিসিসের যে পুরো প্রেক্ষাপটটা এটা প্রাইভেটেই করা হয়। কিন্তু 15 তলা বিশিষ্ট অট্টালিকা সময় এই হাসপাতালে সবকিছু থেকেও কেন কোনো কিছু নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই আমরা। মানে রিং পরানোর কি কোনো ব্যবস্থা না আছে? না, এখানে নাই। এনজিওগ্রাম কি হয়? আগে রিং পরানো হয় না না, মনে হয় না। এবার আমাদের সরেজমিন অনুসন্ধান 7ম তলা থেকে। আইসিইউর গেটে ঝুলছে বহুদিনের মরিচা পড়া তালা। জানালা দিয়ে চোখ দিতেই নজরে এলো 10 শয্যার আইসিইউর ভেতরের চেহারা। তবে আমরা ভালোভাবে দেখতে চাই ভেতরের চিত্র। কর্তৃপক্ষের অনুমতি মিললেও ঘণ্টাখানেকের চেষ্টায় মেলানো গেল না আসল চাবি। এটা কি মানে মোটামুটি পুরো হাসপাতালের চাবি আছে এখানে, না? আমাদের আলমারিতে দেখো যে 31 নম্বরের কোনো চাবি আছে কিনা। শেষ কবে খুলেছে আইসিইউর গেট তা কে জানে, তাই থামতে হলো এ যাত্রায়। 2 দিন পর সুযোগ হলো ভেতরে প্রবেশের, যেখানে ভেন্টিলেটর সহ আছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। কোভিড-19 ইআরপিপি প্রকল্পের আওতায় 2023 সালে স্থাপিত হয় এই নিবিড় পরিচর্যা কেন্দ্র। অনুসন্ধান বলছে অক্সিজেন প্ল্যান্ট ও প্রয়োজনীয় লোকবল না থাকায় কাজে লাগানো যাচ্ছে না কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। অবকাঠামো যদি বলতে চাই, আমার সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই, যে কারণে আমরা আইসিইউ চালু করতে পারি নাই। মেশিনারি দেওয়া নেওয়া বা সেট আপ করা, এইগুলিতে আসলে অবশ্যই আগে কিছু সমন্বয়ের গ্যাপ ছিল। আইসিইউর গল্প ছেড়ে এবার যেতে হবে হৃদরোগ বিভাগে। হৃদয়ের জটিল রোগ নিয়ে মানুষ ফিরে গেলেও এখানে নিষ্ক্রিয় পড়ে থাকে একটি সুসজ্জিত কার্ডিওলজি বিভাগ। এনজিওগ্রাম কিংবা রিং পরানোর জন্য ঢাকা শহরের বড় বড় হাসপাতালে যে উন্নত ক্যাথল্যাব মেশিন ব্যবহার করা হয় তার চেয়ে কম নেই টাঙ্গাইলের এই সরকারি হাসপাতালে। 2022 সালে 10 থেকে 12 কোটি টাকায় আনা হয় জাপানের ক্যানন ব্র্যান্ডের এই যন্ত্রটি। এটা জাস্ট কয়েকদিন পর পর, যে সপ্তাহে 2-1 দিন পরে আমরা জাস্ট এসির পানিগুলো যে জমা হয়, আমার ইনচার্জ ঢুকে উনি এসে মানে রুমটা ক্লিন করে পানি টানি ফেলে যা দরকার। মেশিন তো বন্ধ হয়েছে। কেউ কি কোনো সেবা পাইছিল? সেবার না 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 না, এটা পড়ে থাকতে থাকতে এখানকার এসি নষ্ট হয়েছে। এমনকি এই মেশিনটি রক্ষণাবেক্ষণের জন্য কিংবা মেরামতের জন্য নিমিউয়ের কাছে আবেদন করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। অর্থাৎ 40 লক্ষ মানুষের জন্য যে মেশিনটি বসানো হলো হার্টের রিং পরানোর জন্য,
সেই মেশিনটির সেবা গত কয়েক বছরে একজন রোগীও পায়নি। বেশ কিছুদিন টাঙ্গাইল মেডিকেলে কিডনি রোগের চিকিৎসা করেন নার্গিস বেগম, কিন্তু তাকে ডায়ালাইসিস করাতে হয় পাশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এটা আমাদের খুবই অসুবিধা হয়, কারণ আমাদের এলাকা নিম্ন এর মানুষ, ওখানে যদি আমাদের ডায়ালিসিস কেন্দ্র থাকতো তাহলে ওখানে আমরা সেবা পাইতে পারতাম, কিন্তু আমাদের যাই এটাতে আমরা চালানো খুবই কষ্ট হয়, অনেক দাঁড় দিনও করতে হয় আমাদের। জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলাই আর রাষ্ট্রীয় অর্থের অপচয়ের সাক্ষী হয়ে আছে ৮ বছর ধরে অলস পড়ে থাকা এই ডায়ালাইসিস ইউনিটটি। সরকারি এই হাসপাতালে 10টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন থাকলেও টাঙ্গাইলের মানুষকে সর্বশান্ত হতে হয় বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিসের খরচ মেটাতে। দু সালে কোটি কোটি টাকার যন্ত্র কেনার পর্ব সেরে ফেলা হয়েছে সময় মতোই, কিন্তু সেগুলো চালানোর দিকে ভ্রুক্ষেপ ছিল না প্রকল্প সংশ্লিষ্টদের। হাসপাতালটির পরিচালনা কর্তৃপক্ষ জানায় ডায়ালাইসিস করাতে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দরকার তা স্থাপন করা হয়নি এতদিনেও। আমাদের এখানে ডায়ালাইসিস, কিডনি ডায়ালাইসিস ইউনিট অবকাঠামো হয়েছে, সেইখানে আমাদের ডায়ালাইসিসের জন্য আমার চিকিৎসক দরকার, ডায়ালাইসিস চালানোর জন্য যে টেকনোলজি সেটা প্রয়োজন এবং আমাদের মেশিনের প্রয়োজন। টাঙ্গাইলের এই হাসপাতালের আগের নাম শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, যে প্রকল্প বাস্তবায়নে 650 কোটি টাকার একটি বড় অংশ ব্যয় হয়েছে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায়। এবার আমরা মুখোমুখি হতে চাই প্রকল্প পরিচালক নুরুল আমিন মিয়ার, যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে। আমার প্রজেক্ট শেষ হয়ে গেছে 2022, এখন 2026 চলতেছে। হাসপাতালের যন্ত্রপাতি সচল করতে না পারার নেপথ্যে কি এমন প্রশ্নে টু শব্দ করতেও রাজি নন তিনি। যে মেশিন আসবে কিন্তু জনবল আসবে না, এরকম কি ছিল বিষয়টা? আমি আপনাকে এত তথ্য এই মুহূর্তে দিতে পারবো না। পড়ে থাকা চিকিৎসা সরঞ্জাম চালু করতে বহু চেষ্টা করে চলেছেন টাঙ্গাইল হাসপাতালের বর্তমান পরিচালক। অক্সিজেন প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, অবশিষ্ট জিনিসপত্র, প্রয়োজনীয় জনবল এবং প্রশিক্ষণ চেয়ে গত 1 বছরে অন্তত 10টি চিঠি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের কাছে, কিন্তু সাড়া মেলেনি। উল্টো টাঙ্গাইল হাসপাতালে পড়ে থাকা ক্যাথল্যাব মেশিনটি বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাতের নাগালে বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের সুচিকিৎসা পাওয়ার দীর্ঘশ্বাস ভেসে বেড়ায় জেলায় থেকে জেলায়। আমাদের এবারের গন্তব্য যমুনাপাড়ের সিরাজগঞ্জ। এখানকার প্রায় 35 লাখ মানুষের উন্নত স্বাস্থ্যসেবার লক্ষ্য নিয়ে 2021 সালে 30 একর জায়গার উপর গড়ে তোলা হয় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। 882 কোটি 50 লাখ টাকার বিশাল প্রকল্পের মধ্যে 350 কোটি টাকা খরচ হয় মেডিকেল যন্ত্রপাতি কেনাকাটায়। দেখতে চাই এখানে কেমন চলছে চিকিৎসা সেবা। বলছে যে যদি আপনারা সমর্থন থাকে তাহলে ঢাকায় নিয়ে যান। কার্ডিওলজি বিভাগের বিছানা ছেড়ে ঢাকার পথে ছুটছেন জটিল হৃদরোগে আক্রান্ত আব্দুস সালাম সরকার। কিন্তু এত অসুস্থ শরীরে কেন 100 কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে তাকে? ওনার যে সমস্যা তাতে এখানে সেই ট্রিটমেন্ট আর নাই। আমরা হয়তো ঢাকাতে হার্ট ফাউন্ডেশন কিংবা অন্য কোথাও হৃদরোগ এখানে নিয়ে যাব। দু 2022 সালে স্থাপন করা ক্যাথল্যাব এখন ধুলোর দখলে। এনজিওগ্রাম ও হার্টে রিং পরানোর জন্য প্রায় 10 কোটি টাকায় কেনা মেশিনটিও নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু করে। কারণ যন্ত্র কেনা নিয়ে যত মাথা ব্যথা ছিল না যন্ত্র চালানোর মানুষ নিয়োগে। এবার দেখতে চাই আইসিইউ, এইচডিইউ ইউনিট। 4 কোটি টাকায় 2020 সালে স্থাপনের 6 বছর পেরিয়ে গেলেও তার সুফল পায়নি এই অঞ্চলের রোগীরা। অলস পড়ে থেকেই পেরিয়ে গেছে ওয়ারেন্টির মেয়াদ।
এখানে কি সাধারণত কি এটা বন্ধ থাকে নাকি? হ্যাঁ, বন্ধ থাকে। মেশিন কি চালু করেন আপনি? মানে কতদিন পর পর করেন এটা? সপ্তাহে 2-3 বার তো আসি। সাধারণ মানুষ যারা এই এলাকার রোগী রয়েছেন কিংবা আশপাশের অঞ্চল থেকে যারা এখানে চিকিৎসা নিতে আসেন, তারা মুমূর্ষু অবস্থায় ছুটে যান অন্য কোথাও, অর্থাৎ প্রাইভেট কিংবা ঢাকার মতো জায়গায়, কিন্তু ততক্ষণে সেই মানুষটি কি বাঁচে? সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমার এখানে 10 বেডের আইসিইউ এইচডিইউ এর কমপ্লিট সেট আপ রয়েছে, কিন্তু জনবলের অভাবে আমি চালু করতে পারছি না। আইসিইউর যে সমস্যাটা হলো, সে মেইনলি অ্যানেস্থেটিস্টটা করে। আমার এখানে অ্যানেস্থেটিস্ট সর্বসাকুল্যে 3 জন, তারা আমার রুটিন অপারেশন করেই হুঁশ পায় না। অর্থোপেডিক বিভাগে সিটি স্ক্যান মেশিন থাকলেও জনবল সংকটে এর সুবিধা পাচ্ছেন না রোগীরা। যদি আমরা 3 শিফট চালু করতে চাই, সেক্ষেত্রে 20 জন মেডিকেল টেকনোলজি লাগবে। সেখানে আমরা মাত্র 2 জন আছি। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের পরিচালক ছিলেন কৃষ্ণকুমার পাল। আসবাবপত্র ও যন্ত্রপাতি কেনাকাটায় 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলে তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন, দুদক। পরে প্রকিউরমেন্ট বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। তখন তো জনবল ছিল, শুধু মেডিকেল অফিসার কয়েকজন নিয়োগ দিয়েছিল, 55 জন। তখন বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ ছিল না। প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্য ওই সময় ইনস্টল করা হয়েছে। হাসপাতালে বিপুল রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের গল্প কেবল টাঙ্গাইল কিংবা সিরাজগঞ্জে সীমাবদ্ধ নয়। আমরা অনেকটা একই চিত্র পেয়েছি রংপুর, খুলনা ও পটুয়াখালীর সরকারি হাসপাতালে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে, সেখানে 2 বছর ধরে বাক্সবন্দি 78 কোটি টাকা মূল্যের ভারী যন্ত্রপাতি। এর মধ্যে রয়েছে সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাম সহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম। পুরোপুরি ইনস্টলমেন্ট না হওয়ার কারণে এখনও চালু করা সম্ভব হয় না। শেখ হাসিনা সরকারের আমলে 2012 সাল থেকে এমন বাক্সবন্দি পড়ে আছে অত্যাধুনিক লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন, যেটি সচল থাকলে হাতের কাছে রেডিওথেরাপি নিতে পারতেন খুলনার ক্যান্সার আক্রান্ত রোগীরা। প্রায় 18 কোটি টাকায় মেশিনটি কেনা হলেও সেটি স্থাপনে বাংকার তৈরির উদ্যোগ নেওয়া হয়নি 14 বছরেও। ওই সময় দিদেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন পিডব্লিউডির। এটার জন্য যে সাপোর্টিভ যে বাংকার দরকার, সেটা ফর্মুলাও তাদের কাছে নাই। এই জন্য তারা তাদের অপারগতা প্রকাশ করেন। এছাড়া আমাদের হাতে আসে রংপুর মেডিকেলে অচল যন্ত্রপাতির একটি তালিকা। সেখানে দেখা যায় হাসপাতালটির 26টি এক্সরে মেশিনের মধ্যে সচল মাত্র 2টি, মেরামতযোগ্য 4টি আর মেরামতের অযোগ্য 20টি। ওটা চালু করতে গেলে যে পরিমাণ খরচ হবে, সেই পরিমাণ খরচ দিয়ে আমাদের পোষাবে না, সেই জন্য এটা আমরা আর চালু করব না। অন্তত 5টি সরকারি হাসপাতালে আমাদের সরেজমিন অনুসন্ধান বলছে প্রায় 100 কোটি টাকার ভারী চিকিৎসা সরঞ্জামাদি অব্যবহৃত অবস্থায় আছে, যার কোনোটি একেবারেই নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন পড়ে থাকায়। ম্যান বিহাইন্ড দ্য মেশিন আমরা জানি যে অতীতের কথা বাদ দিয়ে বর্তমানে আসলে এই সমস্যাটা সমাধান করতে হবে, না হলে তো প্রশ্ন থেকেই যাবে, জনগণ তার কাঙ্ক্ষিত সেবা পাবে না। 5টি জেলায় যদি 100 কোটি টাকার অপচয় হয়, তাহলে সারা দেশের চিত্রটা কেমন? সেই ধারণা পরিষ্কার হবে আমাদের হাতে আসা স্বাস্থ্য অধিদপ্তরের নথিতে নজর দিলে। এতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম সহ 28টি জেলার 53টি সরকারি হাসপাতালে বাক্সবন্দি পড়ে আছে 148টি যন্ত্রপাতি। তালিকাটি বিশ্লেষণ করলে দেখা যায় অব্যবহৃত সরঞ্জামের 60% বেশি আইসিইউ ভেন্টিলেটর, এমআরআই আর সিটি স্ক্যানের মতো অত্যন্ত ভারী যন্ত্র। এর মধ্যে উল্লেখযোগ্য ওটি ও আইসিইউ সরঞ্জাম 42টি, ল্যাব ও প্যাথোলজি যন্ত্রপাতি 40টি, ইমেজিং ও এক্সরে 14টি এবং বিশেষায়িত ভারী মেশিন 52টি। এসব চিকিৎসা সরঞ্জাম কিনতে মোট কত টাকা খরচ হয়েছে সেই তথ্য মেলেনি সরকারি দপ্তর থেকে। তবে প্রযুক্তির মাধ্যমে জানা যায় এসবের দাম অন্তত 100 কোটি টাকা। অর্থ জনগণের অর্থ, এবং জনগণ আজকে বাজেট বৃদ্ধি হয়েছে, কিন্তু বাজেট বৃদ্ধি হওয়া মানে এই নয় যে আমি এটিকে যত্রতত্র ব্যবহার করব। তারপরেও এগুলোকে ওভারকাম করে এই যন্ত্রপাতিগুলোকে যেন সঠিকভাবে ব্যবহার করা যায়, এটির জায়গাটাতে কিন্তু আমরা কাজ করছি।
জনবল নিয়োগের নিশ্চয়তা ছাড়াই শত শত কোটি টাকায় কেনা বেশিরভাগ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে 2017 থেকে 2023 সাল পর্যন্ত। রাষ্ট্রের এমন বিপুল অর্থ অপচয়কে তহলুকি কাণ্ড হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞ ও টিআইবি। কিন্তু আমাদের একটা কালচার ডেভেলপড হয়ে গেছে, সেটা হচ্ছে যে বিল্ডিং হয়ে যাবে, যন্ত্রপাতি কেনা হয়ে যাবে, তারপরে এটা কন্ট্রাক্টর হ্যান্ড ওভার করে দিবে, তারপরে হচ্ছে যে এটা ম্যান পাওয়ারের কাজটা শুরু হবে। কিন্তু কেন? শুধুমাত্র যারা ভেন্ডার্স, যেটা সাধারণত করা হয় সরবরাহকারী, তাদের দিকে নজর যায়, কিন্তু এর সাথে জড়িত যে রাজনৈতিক শক্তি, আমলাতান্ত্রিক শক্তি, তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। আমি মনে করি একটা রোবাস্ট তদন্তের মাধ্যমে বিষয়গুলো যারা সাথে জড়িত তাদের জবাবদিহি আনতে হবে। দেশজুড়ে বিপুল সংখ্যক চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত থাকার কথা জানেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। তার অভিযোগ, দামি দামি যন্ত্র কিনে স্বাস্থ্যসেবা নয়, বরং লুটপাটই ছিল আসল উদ্দেশ্য। এগুলি জনবল ঠিক না করে আওয়ামী লীগ সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারদের আমলে এগুলি অতিরিক্ত টাকা দিয়ে এনে টাকা চুরি করেছে। সেই কত 10 বছর 12 বছর পরে থাকতে জং ধরে অবসলিউট হয়ে গেছে। এটার দায়িত্ব তো আমরা নিতে পারি না। টেকনিশিয়ান নিয়ে আমরা যেগুলি সচল এগুলি চালু করবো, যেগুলি রিপেয়ার করে ওগুলো আমরা চালু করবো ইনশাল্লাহ। যে যন্ত্রগুলো তালাবদ্ধ ঘরে নিঃশব্দ নিঃশেষ হয়ে যাচ্ছে, সেগুলো সচল থাকলে হয়তো নিবিড় চিকিৎসায় বেঁচে যেত ফকি আক্তারের মতো হাজারো তাজা প্রাণ। জেলায় জেলায় যে হাসপাতালগুলো হয়ে উঠতে পারত মানুষের প্রাণ বাঁচানোর আশ্রয়স্থল, সেগুলো যেন আজ শুধুই অচল যন্ত্রের কারখানা। এত অনিয়মের নেপথ্যের কুশীলবদের জবাবদিহির মুখোমুখি করা তো বটেই, সাধারণ মানুষ চায় সরকারের তড়িৎ পদক্ষেপের মধ্য দিয়ে ঘুচে যাক হাসপাতালের দুঃস্বপ্ন।